এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির আর মিনহাজ মামা, সাথে রুদ্র দেওয়ানও আছেন। রুদ্র দেওয়ান আবার তৌসিরের বন্ধু মানুষ। যেখানে তৌসির সেখানে রুদ্র, এক আত্মা দুই দেহ বলতে গেলে। তারা ছোটবেলা থেকেই কাঁধ মিলিয়ে বড় হয়েছে, যদিও রুদ্র তৌসিরের 2-1 বছরের ছোট। তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে হয়? এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজন। তো সে নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে। মেয়েটির নাম ত্রিনা। বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলছিল পীড়ন, যন্ত্রণা ক্লিষ্ট অত্যাচার। মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমৃত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রুধির রসিক্ত হয়ে গেছে। শরীরে পচা ক্ষত দিয়ে পোকা বেয়ে পড়ছে, সঙ্গে সাদা স্যাঁতস্যাঁতা পুজ, পচা রক্ত। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটি আঙ্গুল 2বার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামই বেঁচে আছে, হাতের ঝুড়ি হয়তো আছে টিকে। তসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাগি। ত্রিনা নিরস হয়ে মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দেয়, অসম্ভব, আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না। তসির ওর কথায় চারপাশে তাকায়, তারপর আবারও ঠান্ডা গলায় বলে, ডকুমেন্টস দে বলছি। তসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না। সে জেদ নিয়ে উত্তর দেয়, সম্ভব নয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তসিরের টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে, বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে তসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে। কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি। ওরা জেনে গিয়ে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। কিন্তু ত্রিনার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য, দেশরক্ষীরায় দেশের খায়রাতে লিপ্ত। তসির বুঝে যায় ও কোনোভাবেই মানবে না, তাই কি আর করবে। হাত বাড়িয়ে শক্ত হাতে ত্রিনার চুল টেনে ধরে ওর কপাল বারবার দেয়ালে ঠেসে দেয়। ত্রিনার চোখ ভ্রু কপাল ফেটে ছেঁচে যায়, কিন্তু ওর মৃত্যু ওকে চায় না। তাই ও বেঁচে থাকে শ্বাস ফেলে। চিৎকার করার শক্তিও নেই, আর থাকলেও করতো না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসির ওর মাথা ছেঁচে নিয়েও দেখে বেঁচে আছে। রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, রুদ্র, কিছু দে। রুদ্র এদিকে ওদিকে খুঁজে নিজের লুঙ্গির কোমরে গোছা একটা কাপড় কাটার কেছি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তসির ত্রিনার চুল আরো শক্ত করে ধরে, ওকে দেওয়ালে ঠেসে ধরে গলায় পেটের দুপাশে পিঠে ইচ্ছে মতো কেচে দিয়ে খুব দিতে থাকে। ত্রিনার রক্তে মাটি ভিজে যায়, ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে ওর শরীরটা। একটু দুলে উঠে, সাথে ওর পীড়িত প্রাণটাও ঝরে যায় নিমিষেই। ওর প্রাণটা চলে যায় তখনই যখন তসির ওর গলায় কূপ মেরেছিল। তসির শেষ একটা কূপ মারে ওর মাঝ পিঠে, তারপর কেচে ছিঁড়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, পানি আন। এর রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে তফাৎ নাই। তাড়াতাড়ি হাত ধুই। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তফসির এটা দেখে ওর দিকে ভ্রু কুচকে বলে, কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে না, বাড়ি থেকে আনছি। এই বলে তসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে, তাইলে ভালো। টাকা দিয়ে পানি কিনে এসব মাগিদের রক্ত ধুয়ে কোনো ফায়দা নাই। মিনহাজ মামা এতক্ষণ সব পরখ করছিলেন চুপটি করে, কোনো এক্সট্রা কথা বলেননি, কিন্তু এখন মুখ খুললেন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাপ রে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হইবে। তসির হাত ভালো মতো ধুতে ধুতে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে।
ওখানে আরেক মাগির পোলারে দাফন করতে হবে। ওর ডানা বেশি মেইল্লা গেছে। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তসিরের দিকে তাকিয়ে বলে। এরে কি করবি? তসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে। হালা এডি ফেললি কেন? অন্য সময় পানি আনতে পারবো। আর এর ব্যবস্থা তন্ময় চাচা করব। ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মাইনষের মাংস চাইছে, ওর মাংসই দিয়া দিবনে। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ যাই চল। এই বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটার লাশের দিকে, আর মনে মনে শুধ করে, তালুকদারের মাইয়া, তোমায় এমন অবস্থায় দেখার স্বপ্ন দেখেছি আমি। এ বলে ঠোঁটে বিদ্রুপের কোচ চালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুচকে কোমরে ঠেসে রাখতেই বেরিয়ে যায়। ওর পিছনে পড়ে রয়েছে এক নীরবে দেশপ্রেমের ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণার বালি হওয়া দগ্ধ মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়, কিন্তু তা করতেই পারেনি। তার আগেই মানুষরূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র দেওয়ান, নোহমান শাহ, কেরামত আলীর সাথে 2জন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারার দিকে। এগোচ্ছে বললে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠেই ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের সাথে চাঁদের চন্দনীতে তসিরা স্পষ্টই ওদের দেখতে পাচ্ছে। সে লোকের চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা সন্ডা টাইপের লোক। আর লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে এসে বিকৃত হাসি দিয়ে উঠতে উঠতে বলে, কিরে তুই আইলি? তোর লাইগাইজ না ঘুমাইয়া অপেক্ষা করছিলাম। তৌসির ইজ্জত আলীর কথায় মেয়েকে হেসে ঘাড় ঘুরে নিজের লোকদের দিকে একবার তাকায়। তারপর সামনে তাকে নিজের লুঙ্গির নিচের এক কোণ তুলে দিয়ে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তাচ্ছিলে সুরে বলে, হ ভাই আইলাম, এখন আমার মালগুলো আমায় দিয়া দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথাটা ঠিক তেমন গায়ে মাখে না, উল্টো ভাব নিয়ে লুঙ্গির খুন হাতে তুলে নিয়ে আসতে আসতে বলে, আমার এলাকায় যেই মাল আয় সেই মাল আমার হইয়া যায়, তাই ফিরতো পাওয়া সম্ভব নয়। তৌসিরের রাগ ওঠে, কিন্তু রাগ না ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল তোমার এলাকায় আইয়া আটকেছে, তাই ক্যাচাল না কইরা দিয়া দাও মালের নোগাড়া। ইজ্জত আলী তাচ্ছিল্যের সহিত বলে উঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইলা যাবি? এটা হইব না। মাল নিতে হইলে ভাগ দিতে হইব। কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকায়, তারপর ভাবলেশহীন ভাবে বলে ওঠে, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখে হইব। তৌসির এটা শুনে মুচকি হাসে। তারপর জিহ্বা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর বাঁ গালে। এক থাপ্পড়েই ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসির দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাইতে সিরালুঙ্গি তালি দিয়া পড়ি, আর তুই কোষ বিনা কারণে তোরে দিয়া দিতাম লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তেড়ে আসতে নাই। তৌসির হাত দিয়ে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই খানকির পোলারা থাম, নয়তো সব কয়টারে কুত্তার মতো টাইন না ছিড়মু। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসির ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতো বহুত বগারে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাতি চালানোর ওইটা আর লগে থাকবো না। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস? শরের বাচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে, হালা ইজ্জত হুন, তোরে আমি লুঙ্গি ছাড়া বেইজ্জত রূপে ঘুরামু সারা সিলেট বিভাগ। তুই জানোস না কত বড় খবিস আমি। ইজ্জত আলীও খবিশের উপরে খবিশ। সেও তাড়ামি করে বলে, আমি দিমুনা মাল, কি ছিড়বি ছিড়। তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়, কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলারে আরো শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোরে এই মাঝ নদীতে দাফন দিয়া দিমুরে মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসিরের কথা ইজ্জত আলী হয়তো পায়, কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে,
কি করার, কইরানে দিমু না পানে দিমু না। তৌসির ওর কথায় কিছু সময় ওর চোখের দিকে তাচ্ছিলের সহিত তাকিয়ে রয়। তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে, বা হাত দিয়ে নিজের কোমরে গুজে থাকা লোহার চাপাটি বের করে, যার ধারালো ফলাটি রক্তের জন্য যেন চেয়ে আছে। এই চকচকে চা পাতিটা ইজ্জতের গলায় ধরে বলে, তোর শাওয়া সহ কুচি কইরা দিমু, বেশি কিছু না। এই বলে চা পাতিটা শক্ত হাতে ধরে নেয়। সময় এখন সকাল প্রায় 10:45টার কাছাকাছি। গত রাতে একটু হালকার উপর ঝাপসা বৃষ্টির দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধরা গিয়েছিল সকালে হবে হয়তো, কিন্তু তার হয়নি। ফজরের খানিকক্ষণ থেকেই বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে আর তেজি রোশনি নিয়ে। ফজরের খানিকক্ষণ থেকেই বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে আর তেজি রোশনি নিয়ে। এই কদিন রোদ প্রচণ্ড রকম থাকলেও হাওয়া বাতাস ছিল না তেমন একটা, কিন্তু আজ ভিন্নতার দেখা মিলল। যেমন প্রখর রোদ আছে তেমন হাওয়া বাতাসও আছে, তাই গরমটা একটু কম লাগছে। নাছা রান্নাঘরে সবজি কাটছিল তখন। বেবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে, বেলা বেশ হয়েছে। নাঝা বেবিজানের কথা এসেছে রুমে ওকে উঠাতে, আরও 3বার ডেকে গেছে কিন্তু তৌসির ওঠেনি। ডাকলে উল্টো খবিশের মতো অমৃত বাণী নিক্ষেপ করে মুখ হতে। নাঝা ঘরে এসে দেখে তৌসির এবার প্যাট উল্টে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। লুঙ্গি হাঁটুর কিছুটা নিচে উঠে গেছে। তোর সাদা লোমযুক্ত পাদয় স্পষ্ট নাঝার নজরে। নাঝা এক পলক তাকিয়ে দ্বিতীয়বার সাহস করে না তাকাতে, পা থেকে সরিয়ে নেয় দৃষ্টি। দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে সে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, এই যে আপনি উঠবেন না? তৌসির ঘুমে থাকলেও ভেতরে সজাগ। খুব ঘুম পাচ্ছে কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলে নাঝা এসে শুরু করে মাছের মতো ভ্যান ভ্যান। তৌসির যে অবস্থায় শুয়েছিল ওভাবে থেকেই তন্দ্রাচ্ছন্ন সুরে বলে, এই সিনাল, তোর কিটা হইছিল? ঘুমাইতে দেশ না কেন? এমন বৈরিগিরি করতাছস কেন? নাঝার তৌসিরের কথায় রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ঠিক ভর করে না। আর কি বা করবে রেগে, এমন বাণী ওর শুনতেই হবে। ওইবার কষা ঘাতের গলায় বলে তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছেন আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গি এক টানে খুলে নিতে। নাঝার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতেই ও অলস্য মাখা কণ্ঠে বলে উঠে, সিসি, কি সব বেইজ্জতি কথাবার্তা কস বেটি? সুন্দর কইরা ক। আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন উঠুন, এখন বেলা 10টা বেজে গেল। কিন্তু তৌসির ওর একটা কথাও কানে নেয় না। সে আগের মতো শুয়ে থাকে। এই মায়াটা বড্ড জ্বালায় ওকে, সব কিছুতেই হিংসে করে। একটু ঘুমাতেও দেখতে পারে না। বিয়ে করে বউ না বিপদ নিয়ে আসলো। এই জন্য হয়তো কিছু মানুষ বলে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তৌসির অলস অলস কণ্ঠস্বরে ধারণ করে বলে, শাওয়ার শাওয়ার করিস না তো, বেহে দেয়াক মহিলা, একটু ঘুমাইতে দে। নাঝার এবার রাগ উঠছে, ভীষণ রাগ উঠছে। উঠারিত কথা, অসভ্য পুরুষ একটা। নাঝা এবার তীব্র রাগ মাখা কণ্ঠে বলে, দেখুন আমি বিরক্ত, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কর্মে, তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শুনে না। ও কপাল কুচকে ঘুমালো সুরে বলে উঠে, কাউয়ার মতো এমন প্যান প্যান করিস না লো, নয়তো কাশেমপুরের কবরস্থান রাইখা আসমু গিয়া এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার উপর পানি ঢালবো, কোনটা? আমি উঠতাম না কইছি তো, উঠতাম না। এবার তুই যে শাওয়া করার কইরা নে। নাঝা এবার হাত বাড়িয়ে খাট পাশে উপরে 1 গ্লাস পানি রাখা ছিল, ওটা নিয়ে দাঁত চেপে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরকে মনে মনে বাঘের মতো ভয় পেলেও এই এমন কাণ্ড ঘটিয়ে বসে নাঝা। তৌসির তো ঘুমের তালে নাঝার কথায় এত পাত্তা দেয়নি, কিন্তু এখন চোখ মুখ কানে পানি প্রবেশ করতে এক লাফে উঠে বসে। উঠে নিজের গায়ের দিকে তাকাই, টুপটুপে পানি পড়ছে। বিছানাও কিছুটা ভিজে গেছে। সেদিনও এমন করেছে এই বেয়াদব মহিলা, আজও এমন করলো। তৌসিরের মন্দ চাইতেছে চটকনা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না, চিত্ত রাগে ফেটে পড়লেও কিছু করা যাবে না। তৌসিরের উঠে নিজের পা দুটি আগলা করে সামনের দিকে প্রসারিত করে বসে। 2 হাত 2 দিকের বিছানায় চাদর খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে, যাতে রাগটা একটু হলেও কমে। নাঝা ঠায় দাঁড়িয়ে তৌসিরের উপর চোখ বুলাচ্ছে। এখন হয়তো ওকে 2-1 থাপ্পড় নিশ্চয়ই মারবেই, এই বিষয়ে নাঝা নিশ্চিত, কিন্তু তারপরেও সরছে না।
কারণ ভয় পেলেই ভয়ে দৌড়ায়, আর না পেলে ভয়কে জয় করা সম্ভব হয়। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হটে যাবে না। তৌসির মুখ তুলে নাজহার ন্যায় তাকায়। হাত দিয়ে তো কিছু করতে পারবে না, কিন্তু মুখ দিয়ে তো দু একটা অমৃত বাণী শোনানোই যায়। তৌসির কঠোর চোখে ওর ন্যায় তাকালেও মুহূর্তে সেই কঠোরতায় একগুচ্ছ নিমেষ ভরা মায়া ভর করে। ভর যে করবেই, মায়া লাগতে যে বাধ্য। এই মেয়েটার মুখখানা যে শুধু মায়ের জন্যই বরাদ্দ। নাজহার কালচে সবুজ পান্না নয়না দুইটার ন্যায় তাকিয়ে কঠিন কিছু বলা তৌসিরের জন্য বড্ড কষ্টদায়ক। কিছু ভেতর থেকে বের হয় না যে কিছু বলবে। বলার ভাষাটুকু স্বল্প সময়ের জন্য কোথাও একটা লুকিয়ে যায় বোধ হয়, নয়তো কিছু একটা বলতে পারতো। এই সবুজ চিত্রা নয়নার মোহের সামনে যে সব বিষাক্ততা চাপা পড়ে যায়। তৌসির এত মোহের আবেশে ডুবেও বলে ওঠে, মানুষ বিয়া কইরা আনে ঘরে বউ, আর আমি আনছি এক আখেরি গজব গাদ্দান্নি। নাঝা ভ্রু কুচকায়। ভেবেছিল তৌসির হয়তো ওকে মারবে, কিন্তু না, তৌসির তেমন কিছু করলো না। কিন্তু কেন করলো না? হয়তো কোনো কারণ আছে, নয়তো ছাড় দেওয়ার মানুষ আর মায়া করার মানুষ তৌসির নয়। নাঝা হাতের গ্লাসটা খাট পাশের উপরে রাখতে রাখতে বলে, বিছানার জাজিম ছাদে মেলে দিয়েন, চা খেয়ে এসে। তৌসির ওর কথায় ওর মুখপানে তীক্ষ্ণ চোখে চায়। কত বড় সাহস! এই শয়তানি ভেজালো নিজের ঝাল ছাড়তে, আর এখন ওকে অর্ডার করছে নিয়ে শুকাতে। এই মায়া তো শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। আগে ভাবতো শেখের মায়াই হয়তো এই দেশের সবচেয়ে ভয়াবহ মহিলা ছিল, কিন্তু এখন তো ওর ধারণাটা পল্টে খেয়ে গেল। এই ভেবে তৌসির নাছাকে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, আগে ভাবতাম এই দেশে হয়তো শেখের মাইয়াই ছিল একমাত্র ভয়ঙ্কর চিজ, কিন্তু তালুকদার মাইয়া তুমি তো দেখি তার থাইকাও 20 গুণ আগাইয়া। আমি কি করলাম? তৌসির নাঝার এই কথার জবাব না দিয়ে হাই দিতে দিতে বলে, তোর দাদারে আইয়া কইস ছাদে নিয়া দিতে, আমি পারতাম লো সিনাল এসব করতে। কেন? আমার দাদা কি বিছানায় ঘুমান যে উনি দেবেন? তো আমার নানা কি এটা ভিজাইছে যে আমি গিয়া এই কইলজা পুরা রোদের মধ্যে ছাদে উঠতাম? আচ্ছা তাইলে দিয়েন না। বিছানায় না আমি থাকি আর না আমার দাদা, তাই ঠেকা আমার পড়ে নাই। এই বলে নাঝা একটু দূরে সরে বিছানার কোণে রাখা কাঁথাটা ভাঁজ করতে থাকে। তৌসির কাঁথা উড়ায়নি, কিন্তু আগোছালো ঠিকই করেছে। অশান্তির উপরে অশান্তি, কিন্তু ওর এই দূরে সরে যাওয়া তৌসিরের ঠিক পছন্দ হয় না। তাই কিছু মুহূর্ত চুপ থেকে নাঝাকে ডাক দেয়। নাজহা, এদিকে একটু আও তো। কেন? আও না, একটা কথা কইতাম। নাঝা কাঁথা রেখে তৌসিরের দিকে তাকায়। মনে হয় তৌসির কিছু বলবে, কিন্তু কি বলবে তাই কৌতূহল মেটাতে এগিয়ে গিয়ে তৌসিরের পাশে দাঁড়ায়। ও দাঁড়াতেই তৌসির স্বল্প সময় চুপটি করে ওর ন্যায় চেয়ে রয়। তারপর আচমকা হাত বাড়িয়ে একটানে নিজের উরুর উপর নাঝাকে টেনে নিয়ে বসায়। নাঝার শরীরটা বেশ পাতলা, তাই একটানে নিজের এতটা কাছে টেনে নিয়েছে। নাঝার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বরাবর করে সামনে তাকিয়ে রয়। তৌসির এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর কাঁধে হাত রাখে। নাছার চিত্ত পাটাতেই শুরু করে বিষাক্ততায়। এই ছোঁয়া ওর কাছে বিশ্বের সমতুল্য। নাঝা ঘাবড়ে যায়। তৌসির ঠিক কি করতে যাচ্ছে তা বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নাঝার পক্ষে। তৌসির নাঝার কৃষ্ণ নয়নের ন্যায় চোরা দৃষ্টিতে এক নজর তাকায়। দেখতে পায় নাঝা এদিকে ওদিকে মিছে মিছে তাকাচ্ছে আতঙ্কে। তৌসির ওর হরিণ নয়নে এই আতঙ্ক দেখে স্বল্পাংশ সময় নাঝার তপস্বীর মুখপানি চেয়ে থাকে। তবে তৌসিরের এই চাহনির ফাঁকে এক চিলতে কিঞ্চিত হাসি লুকিয়ে রয় বটে। তৌসির নাঝার কাঁধ থেকে হাত তুলে ঘাড় পেঁচিয়ে ধরে। নাঝার গালে নিজের গাল চেপে নাঝার নাসিকায় নিজের নাসিকা ঠেকিয়ে জোরে শ্বাস ছাড়ে। নাঝার সারা দেহখানা পাথরের ন্যায় স্তব্ধ হয়ে যায়। এ কাণ্ডে ওর ভেতরখানা ছ্যাঁকা খেয়ে গেছে ভয়, কষ্ট আর বিতৃষ্ণায়। নাঝা এই মুহূর্তে অনুভব করছে এক ছিন্ন ভিন্ন শূন্যতা, যা ভয় আর ঘৃণায় ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। তৌসিরের ভেজা গাল আর ধারালো দাড়ির স্পর্শে বুক চেটে যাচ্ছে, সাথে লেগে যাচ্ছে ঘেন্নার বিষ। তৌসিরের খোঁজা খোঁজা দাড়িগুলো ওর নরম গালে কাটার মতো বিচ্ছে। নাঝা চোখ বুজে নেয় ভয়ে। ওর শক্তি নেই তৌসিরকে সরানোর, আর না আছে ইচ্ছে, কারণ নাঝা জানে
তসির আজ নয়তো কাল নিজের অধিকারটুকু ঠিকই নিয়ে নিবে। এটা তো ওর অধিকার, এটা তো ওরই হক। এটা বোঝার পরও, জানার পরও গা ঘিন ঘিনেই অনুভব হচ্ছে কেন ওর। চোখ বুঝলেই তালহা ভাইয়ের স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠছে। দম গলার কাছে সে আটকে গেছে এই মুহূর্তে। তসির ওকে ছাড়ছেই না, উল্টো ওর ঠোঁটের কোণে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে মৃদু স্পর্শে। নাঝা নিম্ন সুরে বলে, আমায় ছাড়ুন তৌসির, ভালো লাগে না এসব। তৌসির ওর কথায় চাপা হেসে ফিসফিসে বলে, আমার ছোঁয়া ভালো লাগে না? ভারী ঘেন্না লাগে। তৌসির নাঝার মুখের বাণী শুনে খানিকটা ছেতে যায়। নাঝার গালে আরো শক্ত করে নিজের গাল চেপে ধরে রুক্ষ সুরে বলে, তাহলে যার ছোঁয়া ভালো লাগে তার কাছে হাঙ্গা বইতে আমার কাছে বইলি কেন? আমার নিজ ইচ্ছেই কিছু হয়নি। তৌসির নাঝার কথায় ওর দিকে খানিকটা সময় তাকিয়ে থাকে আর চোখে। তারপর মৃদু হেসে নাঝার চুলে হাত বুলিয়ে বলে, এত ফ্যাত ফ্যাত করিও না, নয়তো কেটে পিস পিস কইরা এক পিস সুরমা নদীতে, এক পিস কুশিয়ারায়, আর এক পিস দিমু ভাসাইয়া জাদু কাটায়। নাঝা তৌসিরের কথায় আর একটা বাণীও অপচয় করে না। তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার জন্য উদিত হয়, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওর কমর জুড়ে শক্ত করে বসে বলে, এমন কই মাছের মতো তো ছটফট করো কেন? কই মাছ খাই নাকি বেশি? আমাকে ছাড়ুন। তুমি একটু বসো, কিছু দরকারি কথা কইতাম। আমি শুনতে ইচ্ছুক নই। আমি কইছি শুনবি, তার মানে শুনবি। এত এক্সট্রা কথা কস কেন? আমার মুখ আমি বলবো, তাতে আপনার কি? যখন থাপড়াইয়া মুখ কান ফাটাইয়া নিমু তখন বুঝবি আমার কি। অতিরিক্ত বলে ফেলেছেন, কিন্তু বালগিরি থুইয়া আমি যে সাওয়া কইতাছে এইটা হুন। নাঝা চুপ হয়ে যায়। তৌসির এবার বলে, তুমি দেখতেছি সবসময় ফ্যান ছাইরা রাখো। শুনো, এইভাবে রাখলে ফ্যানের রেগুলেটর চইলা যায়, তাড়াতাড়ি ফ্যান নষ্ট হইয়া যায়। যখন রুমে থাকবা না তখন যেন ফ্যান বন্ধ থাকে, যখন বাথরুমে যাইবা তখন বন্ধ করে যাইবা, যখন ব্যালকনিতে যাইবা বন্ধ করে যাইবা। একটানা ফ্যান লাইট বেশি সময় জ্বালাইয়া রাখবা না, বুঝলা? নাঝা তৌসিরের কথাগুলো শুনে তবে এক কান দিয়ে ঢুকায়, অন্য কান দিয়ে বের করে উড়িয়ে দেয়। তৌসির নিষেধ করছে না এসব করতে, এখন আরও বেশি করে করবে। যা তৌসির না করবে তা 100 বার করবে। তবে এই মুহূর্তে নাঝার আরেকটা কথা মনে পড়ে যায়। সকালে যখন ও রান্নাঘরে গিয়েছিল তখন বিবিজান কথায় কথায় ওকে খোঁচা দিয়ে বলেছিলেন, বুঝলে নাঝা, চিংড়িতে যতই লবণ মাখায় না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। এটা উনি ওকেই খোঁচা মেরে বলেছেন। এটা তৌসিরকে জানানো উচিত। কেন ওকে খোঁচা মারবেন? নাঝা মুখ তুলে তৌসিরের শুষ্ক চোখে তৌসিরের ন্যায় তাকায়, কারণ ও জানে ওর এই চাহনিতে তৌসিরের অন্তর গলে না পড়লেও নরম ঠিকই হবে। নাঝা হালকা মাথা কাত করে আলতো সুরে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলি, শুনবেন? মুহূর্তের মধ্যে এত নরম বদল দেখে খানিকটা চমকে তাকায় তৌসির। ভ্রু কুঁচকে বলে, শুনবো, বলো। নাঝা অনুমতি পেয়ে মনে মনে হালকা খুশি হয়ে স্নিগ্ধ সুরে বলে, সকালবেলা বিবিজান আমায় বললেন, বুঝলি নাঝা, চিংড়িতে যতই লবণ মাখায় না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবে। আচ্ছা, হ্যাঁ মানে কি তৌসির? আমি ঠিক বুঝলাম না, এটা কি খারাপ কিছু নাকি উনি মজা করলেন? তৌসির নাঝার কথায় ঠিক কি উত্তর দেবে বুঝে পায় না। ওর বিবিজান নিশ্চয়ই নাঝাকে খুঁজা দিয়ে বলেছেন, এখন কি বলবে এর উত্তরে। তাই তৌসির ওকে জিজ্ঞেস করে, তুমি এর উত্তরে কিছু বলছো? আমি বুঝিনি, বিধায় শুধু মেকি হেসে মাথা নাড়িয়েছি। নাঝার এই তরল আচরণটা অতলান্ত মনে ধরে। তৌসির নিজ অনিচ্ছায় মৃদু হেসে নাঝার মাথা আলতো করে নিজের বক্ষে জড়িয়ে ধরে। নাঝাও আর বিপত্তি করে না। ও নিজের ডান হাত বাড়িয়ে তৌসিরের পিঠে এক এক করে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে খাবলে ধরতে থাকে। তৌসিরের বুকে মুখ গুজে ঠোঁট টেনে এক শয়তানি হাসি ধরে রাখে। এটা সহজ ভাষায় বলতে গেলে তৌসিরকে কান পরা দিচ্ছে নাঝা। সেটা হলে সেটাই দিচ্ছে। তৌসির বিয়ে করে এনেছে ওকে, অন্য কেউ নয়। তাই অন্য কারো অধিকারও নেই ওকে খোঁচা মেরে কথা বলার। ওর দায়িত্ব ছিল তৌসিরের কানে পৌঁছে দেওয়া, আর তার সুন্দর মতোই করে নিয়েছে। এবার বাকিটা তৌসিরের হাতে। এটা ভেবে নাঝা তৌসিরের পিঠের অংশের শার্টটা খাবলে ধরে।
এই বুকে মাথা গোজার ইচ্ছে ওর নেই, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে ওকে এটা করতে। তসিরের গায়ের লোম খারাপ হয়ে যেতে শুরু করে, মুখ ধরফর করছে নাঝারের স্পর্শে। তসির কাপা হাতে নাঝার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কেউ কিছু বললে তুমি আমায় আইসা বইল, আমি দেখে নিব। আর বিবিজান কি বলেছেন আমিও বুঝিনি, তাই জিজ্ঞেস কইরা তোমাকে জানাই মনে। আচ্ছা। বলে তসিরের থেকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করতে করতে বলে, আপনি নিচে যান, আমি এটা গুছিয়ে আসছি। তসির ওর কথায় মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে যায়। ঘুম আর বইয়ের মায়া কাটে রুম থেকে বেরিয়ে যায় লুঙ্গি ঠিক করতে করতে। তসির করিডোরে এসে ঘুমালো চোখে চারপাশে তাকায় আর এক চিলতে হাসে। তসির ঠিকই ধরে নিয়েছে নাঝার চালাকি। যে মেয়ে দুনিয়া ভেজে খাইতে পারে সে নাকি এই সামান্য কথা বুঝবে না, তা কি আবার হয় নাকি? তসির ঠোঁট চেপে হাসে, এটা ভেবে যে যাই হোক নাঝা ওকে বলেছে তো, আর বউরা তো এমনি অভিযোগ করে, কিন্তু ও বেবিজানকে জিজ্ঞেস করবে না। ও চায় না জিজ্ঞেস করতে, যদি জিজ্ঞেস করে তবে ওর যে বেবিজান নাঝাকে উনি দু চোখে দেখতে পারবেন না। আর পরে তাই এটা আপাতত বাদ, নাঝাকে কিছু একটা বলে বুঝিয়ে নেবে। তসির দাঁড়িয়ে আছে, তখনই পেছন থেকে ওর বাবা বলে ওঠেন, কিরে, ইজ্জত মাল দিছে? তসির বাবার গলা শুনে ঘাড় ঘুরে পেছনে তাকিয়ে বলে, দিছে আব্বা, হালা ইজ্জত বেইজ্জত হইয়া দিছে। ওর বাবা এগিয়ে সে মুচকে হেসে বলেন, দিলেই হইল। তা সাংসারিক জীবন কেমন যাচ্ছে? তসির ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকে বলে, আর কি সংসার আব্বা, তোমার মাই আমার বউরে খালি খুচা মায়েরা কথা কয়। আমার বউ আবার সবকিছু বোঝে না, পরে আয়সা আমার জিজ্ঞেস করে এটার মানে কি ওটার মানে কি, আর জিজ্ঞেস করতেছে চিংড়িতে যতই লবণ মাখাই না কেন কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই, এটার মানে কি? এটা নাকি ওরে বিবেজান কইছেন। ওর বাবা এটা শুনে ভারী শ্বাস ছেড়ে বলেন, কি কইতাম কত এখন, আইসা আমি কলে কৌশলে আম্মারে কই মনে এসব না করতে। মাইয়াডা অনেক ছোট, তোমার ইচ্ছা কইলে কইও, নাইলে আমার বউ আমার মগজ খাইয়া নিব। এই বলে বাপ ছেলের সামনে আগাতে থাকে নিচে যাওয়ার জন্য। সময় এখন দুপুর গড়িয়ে 11টায়। চারপাশে উত্তপ্ত রোদের দাপট, মনে হচ্ছে আগুনের হাত ছানিয়ে ছড়ে আছে বাতাসে। ইদানিং গরমের খামখেয়ালি খেয়াল থামতেই জানে না মনে হয়, একটানা দগ্ধ করছে ভূমি ও মানুষকে। আকাশের কোণে কোথাও নেই মেঘের আভাস, নেই শীতল বৃষ্টির সান্ত্বনা, শুধু অনাবৃষ্টির বিরামহীন তাপে ক্লান্ত পৃথিবী হা হুতাশ করছে। গরম আর গরম। এই গরম সহ্য করতে না পেরে রুদ্র এসে ডুব দিচ্ছে শিকদার বাড়ির বড় পুকুরে। বড় পুকুরের পানি বেশ ঠান্ডা, মন প্রাণ জুড়ে যায় একদম নিমিষেই। ইজ্জত আলীর ওখান থেকে মাল নিয়ে আসার পথে গোসল দিয়েছিল একবার নদীতে, এখন আবার দিচ্ছে। মনের শান্তি মিলছে না ঠিক। হঠাৎই পুকুরের পাড় থেকে কেউ বলে ওঠে, রুদ্র ভাই, তোমার লুঙ্গি। রুদ্র কণ্ঠটা শুনে পাড়ের দিকে তাকায়, দেখে সিমরান দাঁড়িয়ে আছে। সিমরান তসিরের সেজো চাচা তিহান শিকদারের একমাত্র মেয়ে। মেয়েটা দেখতে বড্ড মায়াবী, গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন বেশ সুন্দর। রুদ্রের মনের কুঠিরের মাঝে মধ্যেই এই মায়াবী মুখখানা উকি ঝুঁকি দেয়, তবে রুদ্র এই উকি ঝুঁকিকে ততটা পাত্তা দেয় না। রুদ্র সিমরানকে দেখে বলে, কিরে, তুই এর না কি করস? আমি তো মেহুল রে কইছি লুঙ্গি দিতে। সিমরান লুঙ্গিটা কাপড় রাখার বাসে রাখতে রাখতে বলে, আমি আইতে চাইছি নাকি? মিহুল পাঠাইলো, ওই খেলায় যাইব। রুদ্র ওর কথায় ভ্রু কুচকে বলে, একটা যুবতী মাইয়া হইয়া একজন যুবক গোসল করছে, তার মধ্যে তুই কোন বিবেকে আইলি? সিমরান চলে যাচ্ছিল কিন্তু থেমে যায়, ঘাড় ফিরে রুদ্রের দিকে তাকে বলে, আপনি নিজের যুবক দাবি করেন? হ, করি কেন? তোর কোনো সন্দেহ? বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স 30-এর উপরে, তাই কথা একটু সাবধানে কন। রুদ্র পানি থেকে উঠে শুতে বসতে বসতে বলে, যখন আইসিস তাহলে এদিকে আয়, আমার পিঠে 2টা গসা মার, গা গসানোর জাল দিয়া। সিমরান দীর্ঘশ্বাস ফেলে ফিরে বেয়ে নেমে জালের সাবান নিয়ে এক হাত রাখে রুদ্রের কাঁধে, অন্য হাতে পিঠে ঘষে দেয়।
রুদ্র চোখ বুজে নিয়ে বলে, তা সিমরান, বাড়িতে দেখলাম ঘটক আইলো, তোর বিয়ার লাগিয়া নাকি? সিমরান রুদ্রের কথায় মিকে হেসে উত্তর দেয়, কি যে কন রুদ্র ভাই, আমার মতো কাইল্লা মাইয়ারে আর কে বিয়া করব যে বিয়া লাগবো? রুদ্রের খুব খারাপ লাগে সিমরানের নিজের প্রতি নিজের এমন উপহাস দেখে। রুদ্র কড়া গলায় বলে ওঠে, দূর, এমনে কইস না, তোর গায়ের রং একটু চাপা, কিন্তু তোর মতো সুন্দর গরনের মায়াবী মাইয়া আছে নাকি এ দুনিয়ায় দুইটা? সিমরানের হাত থেমে যায় রুদ্রের কথাটা শুনি। সিমরান মুচকি হেসে বলে, মানুষ তো আর গরম দেখে না রুদ্র ভাই, সেই ঘুইরা ফিরা সাদা রঙই দেখে। না রে বুকা, হেমন না। কেউ কেউ চেহারার মায়াটাও খুঁজে দেখে, অনুভব করে, অতপর ভালোবাসে। রুদ্রের কথায় সিমরান চুপ করে যায়। রুদ্র ভাইয়ের সাথে কথায় পারা মুশকিলের কাজ। সিমরান কেন, ওর নানা কবর থেকে উঠে এসেও পারবে না ওর সাথে কথায়। কাজে পারদর্শী না হলেও ভালো মতে কথায় একেবারে 100তে কোটি। সিমরান কিছু সময় চুপ থেকে এবার আবদার এঁটে বসে, রুদ্র ভাই, আমি আপনার পিঠ ঘষে দিলাম, আপনি এর বদলে আমায় শাপলার ব্যাট এনে দিবেন বিকেলে। বিকালে পারতাম না, তোর লাগিয়া গোসল কইরা গিয়া এখন আবার বিস্তামি হাঁটু পানিতে নামিয়া, কাল আনবনে কতটা। আচ্ছা, এই বলে সিমরান জাল রেখে হাত ধুয়ে নিয়ে বলে, আমি যাই। যা। সিমরান চলে যেতে নেয় তখনই রুদ্র পেছন থেকে ডেকে বলে, এ সিমরান, নয়া বাবি কেমন রে? মানে বাপ মূর্তি আর কি। সিমরানকে নাঝার কথা জিজ্ঞেস করায় ও হতাশার সুরে বলে, কেমন জানি রুদ্র ভাই, খুব কম কথা বলেন, কাজ ছাড়া একটা শব্দও ব্যয় করেন না, একদম চুপচাপ। ভয় করব কেন? তো শিবের বউ বইলা কথা না। সিমরান আলতু হেসে উঠে রুদ্রের কথায়, তারপর বলে, হয়েছে, আপনি এবার তাড়াতাড়ি উঠে আসেন, বড় ভাইজান অপেক্ষা করতে আছে, ভাত খাইব বললা। এই বলে সিমরান চলে যায়। সিমরানের যাওয়ার পানে স্বপ্নাবিষ্ট চোখে তাকে রুদ্র শুধু একটা আকাশচুম্বী হাসি দেয়। রাত 10টার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়েছে খানিকক্ষণ আগে শিকদার বাড়িতে। নাঝা এখন নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। ফুরফুরে হাওয়া বইছে চারিদিকে, বেশ ভালোই লাগছে। বারান্দা ওর প্রিয় জায়গা, হোক তা যে কোনো স্থানের। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানি চেয়ে নিজের ভেতরে থাকা যত না বলা কথা, যত অভিযোগ, যত কষ্ট, সব বলছে রবকে। বারবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের না বলা, নিজেকে না বলা কথাগুলো চোখের অসহায় দৃষ্টিতে রবকে বলার যে শান্তি, তা মহা অমৃতেরও ঊর্ধ্বে। ও সূরা বাকারায় পড়েছিল নিশ্চয়ই, আমি তোমার আকাশের দিকেই মুখ ফিরে দেখাকে লক্ষ্য করি। নাঝা যেদিন থেকে পড়েছিল সেদিন থেকেই হতাশ হলে, কষ্টে বিধ্বস্ত হলে আকাশ পানে চেয়ে নিজের ভেতরকার অশান্তি দূর করে। তৌসিরের করা অমানবিক বিষয়গুলো নাঝাকে নিদারুণ যন্ত্রণায় পুরাই। ভাবতে ভাবতে হতাশায় মরাই, চিত্ত ফেটে যায় শূন্যতার আগুনে, যে কি করে আস্ত একটা জীবন পার করবে এই অমানুষের সাথে, যার কিনা কোনো দায়িত্ব জ্ঞান নেই, যার প্রধান কাজ পয়সা বাঁচানো, যা নিকৃষ্টতার অতল গহ্বরে লুকিয়ে থাকা শয়তানি আত্মা। নাঝার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না, এইভাবে থাকা যায় না। এই মানুষের সাথে আর যাই হোক সংসার হয় না, এটা তো অন্যায়। নাঝার সাথে তো খুব অন্যায় হচ্ছে। কিভাবে ও এমন মানুষের সাথে গোটা জীবন থাকবে? আচ্ছা, নাঝার কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? কোথায় যাবে? বাড়িতে? না, ওই বাড়িতে নাঝার কখনোই যাবে না, যে বাড়ির লোকজন ওকে পণ্যরূপে বিলিয়েছে, একজন অমানুষের হাতে তুলে দিয়েছে। তাদের কাছে আর যাওয়া যাবে না। তাহলে কি ইংল্যান্ডে যাবে? ও চাইলেই পারবে যেতে। মাকে যদি একবার বলে, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও, তবে মাসখানেকের ভেতর ব্যবস্থা হয়ে যাবে। কারণ ওর মা সেখানকার একজন বড় বিজনেস উইম্যান, তার কাছে এগুলো পানি ভাত। কিন্তু নাঝা বলতে পারবে না। মাকে যে ঘৃণা করে, বড্ড ঘৃণা করে ও। ছোটবেলায় যখন ওকে ছেড়ে ভাইকে নিয়ে গিয়েছিলেন, সে থেকে আর কোনো সাক্ষাৎ, কোনো কথা তাদের মধ্যে হয়নি।
মাকে শেষ কথাটা বলেছিল ছোট্ট নাঝা, তুমি যেও না আম্মু, তুমি চলে গেলে আমার কি হবে? সেদিন নাঝার এই কথায় কোনো রাগ ছিল না, ছিল আক্ষেপ আর আকুতি। কিন্তু ওর এই অসহায় আকুতি ওর মা শুনেননি। তিনি চলে গিয়েছিলেন নিজ গন্তব্যে। তারপর হতে আর মা বলতে কেউ আছে পৃথিবীতে? নাঝা ভুলতে চেষ্টা করছে, তবে ভোলার চেষ্টা করলে কি আর ভোলা যায়? মাঝে মধ্যে সে ঠিক মনে পড়ে যায়। মা তো নারীর টান বলে কথা, যখন মনে পড়ে তখন ভেতরটায় তোলপাড় শুরু হয়ে যায়। মনে হয় কেউ অন্তরটা টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে। এই খণ্ডখানিক ভাবনা মস্তিষ্কে আটতেই নাঝার চোখের কোণে বিন্দু পরিমাণ জল জমে, কিন্তু তা গড়ায় না। কান্নায় নাঝা অভ্যস্ত নয়। নাঝা মানে জীবন মানেই বাস্তবতা, আর বাস্তবতা কখনোই সুখের হয় না। তার সবসময় কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ আর তিক্ততা নিয়েই আয়োজিত। এই পৃথিবী সুখের জন্য বরাদ্দ না, এটা কেবল একটা যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া সে জায়গা যেখানে আদম আলাইহিসসালামকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। তাহলে এই জায়গায় আমরা কিভাবে সুখ চেয়ে বসি? সুখ বলতে কিছু নেই, নিজের মনকে বোঝাতে পারলে এই ফিতনাহীনেই বাঁচা যায়, ব্যাস এতটুকুই। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ নাঝার কানে ভেসে ওঠে। হিতালো তালুকদারের মাইয়া, জিন টিন ঘাড়ে তোলার শখ হয়েছে নাকি তোমার? তৌসিরের কথা খানি শুনে গায়ে ফুসকা পড়ার মতো একটা অনুভূতি হয় নাঝার, কিন্তু কোনো উত্তর দেয় না। চুপচাপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এই লোকের সাথে যতটুকু কম কথা বলা যায় ততটুকুই কল্যাণজনক নিজের জন্য। তৌসির নাঝাকে চুপ থাকতে দেখে ভ্রু কুচকায়। মায়াডার কি হইল? সারাদিন তো ফ্যাট করে, কিন্তু আজ কথার উত্তর দিল না যে। সভ্য জিন টিন ভর করলো নাকি আবার? তৌসিরের মোটেই পছন্দ হলো না এমন নীরবতা। এই নীরবতা বিরক্তিকর তৌসিরের জন্য। সত্য অর্থে তৌসিরের নাঝার সাথে কথা বলতে ভালোই লাগে। কথায় কথায় ওকে রাগে দেওয়া ও রাগ দেখা এগুলো অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে ইদানিং। তৌসির মেকি হেসে নাঝার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুটা দূরত্ব নিয়েই দাঁড়ায়, কাছে দাঁড়ালো না। পরে বেজ্জত কইরা দেয়, তাই বেজ্জত হওয়ার চেয়ে ইজ্জত নিয়ে বাঁচাটাই উত্তম। তৌসির কিছু সময় চুপটি করে দাঁড়িয়ে রয়, একেবারে সাধু বাচ্চার মতো। কিন্তু সাধু তকমা তো আর তৌসিরের সাথে যায় না, তাই মাথাটা কাত করে নাঝার ন্যায় তাকায়। নাঝার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে ভালো নাকি খারাপ নাকি মধ্যম, কিন্তু না, তৌসির বুঝতে পারে না ওর ভাবমূর্তিটা। কোনো হালারপুতের মুখ থেকে একখণ্ড গান শুনেছিল, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যখন শুনেছিল তখন বুঝেনি এই গানের মর্ম, তবে আজ বুঝলো বটে এই গানের মর্মখানি। মাইয়া মানুষের মন আর মুড বোঝা বেশ কঠিন একখানা কর্ম। অল্প সময় চেয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়, তারপর আকাশপানে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তুমি বড়ই স্বার্থপর তালুকদারের মাইয়া, দুঃখ দরদ নাই বিন্দু পরিমাণও তোমার ভেতরে। নাঝা নিজের বিরুদ্ধে এমন অসহ্য বাণী শুনে থমকায় সামান্য। তৌসির তো মানব নাকি? ওকে দুঃখ দরদ শেখাচ্ছে? না, এবার আর মানা যায় না। কিছু না বললে নিজেকে অপমান করা হবে। যে আস্ত মানুষকে পেয়ে হাত লাল করে সে দুঃখ দরদ শেখাচ্ছে। নাঝা হালকা ঘাড় ঘুরে তৌসির দিকে দুর্ভেদ্য চোখে চেয়ে বলে, আপনার সাথে আমি কি করেছি যে এমন কারণহীন কথা ফরমাচ্ছেন? তৌসির আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এক নজর প্রণয়াভিভূত নয়নে তাকায় নাঝার সুধাময় মুখপানে। এক নজর তাকিয়ে ঠিক চোখের পলক সরাতে পারে না বিধায় ওর পানে চেয়ে থেকে মৃদু সুর ধারণ করে। এই যে আজ সকালে আমি ক্লান্তিতে মাছের মতো হুতিয়া বিছানায় ছটফট করলাম, সামনে থাইকাও তো একবার জিগাইলে না কি হয়েছে আপনার? নাঝা তৌসিরের কথায় যত কিঞ্চিত হাসে, যদি উক্ত কথাটা হাসির নয় তবে নাঝার কাছে তা তাচ্ছিল্যকর একটি কথা, যার কোনো ভিত্তি নেই। ও খেয়ে আর কোনো কাজ পাচ্ছে না যে ওকে এসব জিজ্ঞেস করবে। নাঝা সবসময় ঠাস ঠাস উত্তর দিতে অভ্যস্ত, তাই অভ্যাস মতো আকাশের ন্যায় তাকেই চট জলদি উত্তর দেয়। আপনি ছটফট কেন? যদি মরেও যান আমি নিজ ইচ্ছে আপনার লাশের চোখ বোলাবো না। জিজ্ঞেস করা তো অনেক দূরের বিষয়। নাঝার কথাটা শুনে প্রথমে খারাপ লাগে না, কিন্তু যখন দ্বিতীয়বার ওর কথাটা ভালোভাবে বুঝে তখনই কেমন লাগে তৌসিরের প্রাণ কেন্দ্রে। নাঝা ওকে পছন্দ করে না, তৌসিরও তো ওকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে এত কঠিন কথা বলা যায় নাকি? হয়তো যাই, তাই তো
নাঝার ঠাস করে এই মানেই বুনে নিল। তৌসির ওর কথায় ম্লান হেসে বলে, লাশ দেখবা কি? দেখা গেল লাশই পাইলা না। না পাওয়াই ভালো। পেলে দেখা গেল আপনাদের মতো মানুষের জন্য দোয়া দুরুদ সিন্নি কত কে করতে হয়, এগুলোর যোগ্য তো আপনারা না। তাই লাশ না পেলে আরো ভালো। একটা হাসা কথা কই, তালুকদারের মাইয়া, শুনবা? বলুন। তোমারও আমার একটু পছন্দ না? তোমারে দেখলেই বিষ বিষ লাগে, মন চাই ধরে তোমায় ইচ্ছা মতো কয়েক কূপ দেই। তৌসিরের কথায় নাঝা থমকায় না, কারণ ও জানে এটা ভালো করেই। ঠুটে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে তাচ্ছিল্যপূর্ণ চোখে তৌসিরের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে রয়, তারপর বলে, তাহলে কুপান, আমি তো আপনার কেনা পণ্য, যা ইচ্ছে করতে পারবেন, অভিযোগ করব না। নাঝার এই অসহায় কথাটা ঠিক যেন মানতে পারে না তৌসির, কেমন জানি লাগে। তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ এত নরম ফ্যাত ফ্যাত করছো না কেন? লাঙের কথা মনে টনে পড়লো নাকি? লাং শব্দ শুনেই নাঝার মগজ ফাটতে শুরু করে। এইসব বাজে ইঙ্গিতের কথাবার্তা নাঝার শুনলেই গায়ে ফুসকুড়ি পড়ে। বিষাক্ত চোখে তৌসিরের দিকে তাকায়। ওর নাসিকার ডগার মুহূর্তেই একগুচ্ছ রাগ জমে, ফ্যাত করে বলে ওঠে, নিজের নিকৃষ্ট ভাবনা আর জবান সামলে রাখুন। তৌসির ওর কথায় তীক্ষ্ণ চোখে ওর ন্যায় তাকায়। মনে মনে বুনে, এই তো চুইল্লা এসে আমার নাগিন নিজের আসল রূপে। তৌসির গা ছাড়া ভাবে নিয়ে বলে, সে আমি সামলায় রাখি, কিন্তু তোমার সামনে আইলেই বেসামাল হইয়া যায়, এতে আমার কোনো দোষ নাই। আপনার এই জবান একদিন পচে গলে পড়বে, সে অবস্থার কথাবার্তা আপনার। নাঝার এই অভিশাপমূলক কথায় বড্ড বিরক্ত হয় তৌসির। গাদ্দারের মতো একখানা কথা কইল এই মাইয়া। তৌসির তিক্ত সুরে বলে ওঠে, ডাকাইতের ঘরে ডাকাইতে, তুই দেখতেছি বাপ চাচার মতো গাদ্দারিতে ওস্তাদ। জামাই রে এমন অভিশাপ দেশ, গজব পড়ব তোর এই ঠেটা পড়া জবানে। আগে যদি জানতাম এতটা খারাপ আপনি, তাহলে আপনার নামে কবুল না পড়ে বিষ খেতাম। আগে খাস নাই, তাহলে এখন খা, দিতাম আইনা বিষ। নাঝা আর এক মুহূর্ত দাঁড়ায় না, বারান্দা থেকে চলে আসে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় ওর পক্ষে। যাওয়ার আগে বলে যায়, ছি ছি, এত মুনাফিক, এত মুনাফিক। নাঝার যাওয়ার দিকে তাকিয়ে তৌসির বুক চিরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কুত্তার বাচ্চা, কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা সাপের মতো ফ্যাত ফ্যাত করে কেন? এই বলে চারপাশে বিরক্ত নিয়ে এক পলক চোখ বোলায়, তারপর নিজেও রুমে যায়। এখানে থেকে বা কি করবে? তৌসির ঘুমিয়ে আছে নিচের পাটিতে, ওর বাহুতে এলোমেলো চুলে শুয়ে আছে নাঝা। হাজারবার বললেও নাঝা বিছানায় যাবে না। ওর কথা প্রথম দিন যখন নিচে ঘুমানোর কথা বলছেন, তাহলে নিচেই ঘুমাবো। তৌসির কি আর করবে? ও কি কখনো পারবে নাঝার ঘাট তেরামের সাথে? না, তা কখনোই পারা সম্ভব নয়। তৌসিরের নানা কবর থেকে উঠে এসে তর্কে পারবেন না, আর তৌসিরের পক্ষে পারা তা তো অনেক দূরের বিষয়। তাই নিজেও নিচে চলে এসেছে। নাঝাকে নিজের বক্ষে টেনে নিয়ে বেদম ঘুমিয়ে তুলিয়েছে। নাঝাও ঘুমাচ্ছে, সাথে ওর বিড়ালগুলোও আছে, ওদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্যাট উল্টে শুয়ে। তৌসিরের সারাটা শরীর ব্যথা করে নিচে ঘুমালে, কিন্তু নাঝার ঘন ক্যাশ তরঙ্গে নাক মুখ ডুবিয়ে ঘুমানোর লোভ যে সামলাতে ব্যর্থ। তাই তো এত কষ্টের সহিত নাঝার পাশেই থাকে। নাঝার চুলে মুখ ডুবিয়ে ঘুমালে মনে হয় এটাই অমৃত নিদ্রা। তৌসির গভীর ঘুমে ডুবে থাকলেও ওর ভেতরে ভেতরে এক অদ্ভুত জাগরণে তাড়িত আছে এখন। হঠাৎই কানে আছড়ে পড়ে এক ঝনঝন শব্দ, নূপুরের ঠন ঠন ধ্বনি। মনে হয় কেউ অদৃশ্য পায়ে ওর মাথার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পায়ের শব্দ মনে হচ্ছে মৃত্যুর ঘণ্টার ধ্বনি, অশরীরী নৃত্যের মন্দ্রস্বর। স্বপ্নে আচানক ওর চোখের সামনে উন্মোচিত হয় এক ভয়াবহ দৃশ্যপট। আগুনে দাও দাও করে জ্বলছে চারদিক। শিখার লেলিহান জিহ্বা আকাশ ছুঁতে চাইছে। বাতাসও হয়তো কাঁপছে দগ্ধ মাংসের করুণ গন্ধে। সে অগ্নির ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, নগ্ন অর্ধ জ্বলন্ত দেহ, দগ্ধ চামড়ার গন্ধে চারদিক ভারী হয়ে উঠেছে। সেই নারী আত্মচিৎকার করছে, কিন্তু এই চিৎকার মানুষের কম, মৃত আত্মাদের কবর ফাটা হাহাকার মনে হচ্ছে বেশি। তার পাশেই এক অর্ধবয়স্কা নারীকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের অমানবিক হাত।
সেই নারীর বুক ফাটা কান্না আকাশকে ফাটিয়ে দিতে চাইছে, কিন্তু আগুনের শব্দে তা গিলে খাচ্ছে শূন্যতা। লুটেরা দানবেরা তার ইজ্জত ছিঁড়ে খাচ্ছে শকুনের মতো। রক্ত ঝরছে মাটিতে, আবার সেই রক্ত মিশে যাচ্ছে অগ্নির তীব্রতায়। সবকিছু মিলে এক শয়তানি রঙে রঞ্জিত হচ্ছে দিগন্ত। তবে এই চিৎকারগুলো কখনো তামিলের অচেনা সুরে, আবার হঠাৎ বাংলার কান্নায় রূপ নিচ্ছে। ভাষা বদলাচ্ছে অথচ যন্ত্রণা একই, রক্ত, আগুন আর ধর্ষিত আত্মার হাহাকার। শব্দগুলো মিশে যাচ্ছে মৃত্যুর গর্জনে। মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়ছে ওই মুহূর্তে ধ্বংস হয়ে। তৌসিরের নিদ্রিত বুক হু হু করে ওঠে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কপাল কুঁচকে রয়, শ্বাস আটকে গেছে গলায়। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা গুলিয়ে যাচ্ছে। মনে হয় তৌসিরও এই দগ্ধ মাঠে দাঁড়িয়ে আছে। রক্ত, আগুন, আর্তনাদ সব মিলিয়ে চারপাশে এক শয়তানি মহাযজ্ঞে পরিণত হয়েছে। এই স্বপ্ন বারংবার তৌসিরকে এসে দেখা দেয়। এই স্বপ্ন তৌসিরের কাছে কোনো স্বপ্ন নয়, বরং মনে হয় ওর জাহান্নামের দরজা হঠাৎ খুলে গিয়ে ওকে নিজের ভেতর গিলে দিচ্ছে। তৌসির স্বপ্নটা দেখে আর নিদ্রায় আচ্ছন্ন থাকতে পারে না। তটস্থ হয়ে যায় ওর অন্তর। এই স্বপ্ন মাঝে মধ্যেই দেখে, নিত্য দেখলেও ভয়টা দ্বিগুণ রূপে চেপে ধরে। তৌসির আটকে উঠে বসে পড়ে। ওর বাহুতে নাঝার মাথা রাখা ছিল বিধায় নাঝা পাটি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে ফ্লোরে। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ায় যে কারো ঘুম ভেঙে যাবে। নাঝা ধরফড়িয়ে উঠে বসে আশেপাশে ঘুম ঘুম চোখে কিছুটা আতঙ্ক নিয়ে চোখ বুলাতে থাকে। বোঝার চেষ্টা করে কি হলো এখন ওর সাথে, কেন হঠাৎ এমন ঝটকা খেলো। সামনে তাকাতেই কিছুটা অবাক হয়। তৌসির বসে আছে ছন্ন ছাড়া রূপ ধারণ করে, এক দৃষ্টিতে ফ্লোরের ন্যায় তাকিয়ে আছে। তৌসিরের দুই হাতের শক্তপোক্ত বাহুগুলো তীর করে কাঁপছে। ঘামের ফুটা লেগে আছে ঘাড়ের সাদা চামড়ায়। নাঝা সঠিকভাবে ধরতে পারলেও এতটুকু বুঝেছে এই কিপটে লোক নিশ্চয়ই কিছু ভয়াবহ স্বপ্ন টপ্ন দেখেছে, এর জন্য এমন আতঙ্কে ঠেকে বসেছে। নাঝার মন বলে একটাবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিছু কি হয়েছে? আচ্ছা, আপনি কি পানি খাবেন? পানি দিব? একটু পানি খান, দেখবেন ভেতর শান্ত হয়ে যাবে। মন চাইলেও মস্তিষ্ক শুধায় বারংবার, এমন কিচ্ছু করার প্রয়োজন নেই, সে তার মতো, তুমি তোমার মতো। নাঝা নিজের মস্তিষ্কের কথাটাই বাস্তব রূপে ধারণ করে নিয়ে চুপটি করে ওড়নাটা গায়ে ঝরিয়ে উঠে যায়। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদ পড়ে নেওয়া। ঘুম যখন ভেঙে গেল তাহলে আর কি বা করা, নামাজ আজ একটু আগেই পড়ে নিক। রুমে দুজন মানব, অথচ একটু টুস শব্দ নেই। একজন আরেকজনের নিঃশ্বাসটাই শুধু শুনছে আর কিছু না। নাঝার কানে স্পষ্ট আসছে তৌসিরের জোরে শ্বাস ছাড়ার শব্দ, কিন্তু তারপরেও ও একটিবার জিজ্ঞেস করে না কি হয়েছে আপনার। ও নিজের মতো চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তৌসির নাঝার উঠে যাওয়ার বিষয়টি অনুভব করে ঘাড় ফিরে একবার তার যাওয়ার দিকে তাকায়। তালুকদারের মায়া বলে কথা, মায়া দয়া কি থাকবে? থাকার তো কথা নয়। তাই নেই, নিজের পরিবারের মতো হয়েছে স্বার্থপর। এই যে তৌসিরের এই হালত দেখেও কিছু বলল না, একটিবার জিজ্ঞেসও করল না হে কেমন নারী, হে কেমন বউ। বউ না, দুশ্মন। তৌসির ওর যাওয়ার পানে একইভাবে তাকে বলে, ইতরের ঘরে ইতরনি, ডাকাইতের ঘরে ডাকাইত, শয়তাননি। তোর এই ঠাটা পড়া বিবেকে গজব পড়ুক, গজব। এই বলে ঘাড় ঘুরে নেয়, নিজেকে নিজেই বলে, কিছু অতীত হয় সুন্দর আর কিছু হয় বিভৎস, তাই সব গুলিয়ে নেওয়া উচিত নয়। এই বলে আবারও ঘুমাতে যাবে তখনই দেখে বালিশের পাশে নাঝার ফোন পিটপিট করছে অ্যালার্মের আওয়াজে। তৌসির হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে দেয়। একটু সময় তাকে রয় ফোনের দিকে। নাঝার ফোনের পাশেই ওর ফোন রাখা, নাঝার গ্যালাক্সি S25 আলট্রা। ফোনের পাশে তৌসিরের 17 সালের গ্যালাক্সি S8, পুরাতন ডিসপ্লে ভাঙাচোরা। ফোনের পাশে তৌসিরের 17 সালের গ্যালাক্সি S8, পুরাতন ডিসপ্লে ভাঙাচোরা ফোনকে ভারী বেমানান লাগছে, ঠিক তেমন বেমানান যেমনটা নাঝার পাশে তৌসিরকে লাগে। তৌসির অসুন্দর নয় বটে, তবে নাঝার সৌন্দর্যের সামনে তৌসির কালাচান, এটা তৌসিরের ভাবনা। যতই হোক, নাঝা ব্রিটিশ, ওর জন্ম ইংল্যান্ডে। জন্মের পর 6 বছর অবধি ছিল সেখানে। বাবা বাংলাদেশি হওয়ায় পেয়েছে বাবার আচরণ, স্বভাব, সব কিছু।
আর মা ব্রিটিশ হওয়ায় পেয়েছে মায়ের সৌন্দর্য। তসির মাঝে মধ্যেই নাঝার দিকে তাকায় দু একটা পলক, সাথে ভাবে এই পুতুল সত্যি ওর ঘরের বউ, ওর নিজের বউ। ওর ঠিক এখনো বিশ্বাস হয় না এমন একটা মেয়ে ওর মতো মানুষের কপালে সত্যি ক্ষুধা জুটিয়েছেন। তসির এই খণ্ডখানিক ভাবনার অতল গহ্বরে ডুবে ম্লান হেসে বলে ওঠে, এমন এক ঝিজ জুটাইলা দয়াল আমার মতো বজ্জাতের তাকদিরে, যেই হালার পুত দেখব সেই স্বপ্ন বুনতে শুরু করব। এটা ভেবে কপাল কুচকায়, নিজেই নিজের কথার উত্তর দেয়, আমার বউ আমার ব্যক্তিগত জিজ, ওরে লইয়া স্বপ্ন দেখলেই তো আর পাইব না। উক্ত কথাটা তসির নিজের মধ্যে অনুভব করে। এটা ভাবতেই খুশিতে সুরমা নদীতে লাফ দিতে মন চাচ্ছে যে ওর বউ শুধুই ওর, ওই পুতুল ওর নিজের একান্ত। এখন যদি স্পিকার বাজানো সম্ভব হতো তবে লুঙ্গি হাতে নিয়ে একটা লুঙ্গি ডান্স দিত। আজ মন বড্ড খুশি, এই খুশি উদযাপন করার জন্য হলেও একটা ঝাক্কাস ডান্স উচিত, সাথে এক বোতল বিয়ার। আর পার্টনার হিসেবে নাঝা হলে মনে হয় দুর্দান্ত একটা ডান্স দিত। কিন্তু যে নাঝা ডান্সের কথা বললে তসিরকে বেজ্জত করে দেবে ভদ্র ভাষায়, তাই ইজ্জত নিয়েই থাকা উত্তম, প্রয়োজন নেই বেজ্জতি ডান্সের। তসির বালিশে মাথা রাখে, একটু ঘুমানো প্রয়োজন। যে না বালিশে মাথা রাখে তখনই নাঝা ওয়াশরুম হতে বেরিয়ে এসে গাঢ় গলায় বলে, এই রে হুনরানি। নাঝার এই ডাক শুনে তসির এই ডাকের মর্মার্থ উপলব্ধি করতে পারে যে হয়তো কোনো প্রয়োজন পড়েছে এই স্বার্থপর ছিজের, নয়তো এত মিঠা করে ডাক দিত না। কিন্তু তসির বালিশ থেকে মাথা তুলে না, একইভাবে শুয়ে থাকতে থাকতে নিমেষ গলায় উত্তর দেয়, জি হুনরাম। নাঝা বুক ঝেড়ে মর্মপীড়ার নিঃশ্বাস ছেড়ে দু কদম এগিয়ে এসে বলে, অজুর লাইনের ট্যাপ কাজ করছে না, ট্যাপের মুখ খুলে গেছে, এখন আমি কিভাবে অজু করব? নাঝার কথায় তসির কিছু বলতে নাই, কিন্তু ফের থেমে গিয়ে অন্য কিছু বলে, তো আমি করব, তোমার যেমনি ইচ্ছে অমনি গিয়ে করো। কি বললেন? তসির ওর গলার সুরটা এমন কঠিন দেখে এক লাফে উঠে বসে। একটু প্রতিশোধ নিচ্ছিল, ওই যে নাঝা ওকে কিছু জিজ্ঞেস করেনি আগে, তারই প্রতিশোধ নিল। তসির নাঝার দিকে তাকায় না, তাকালে বেজ্জত চোখ দুটো ওর দিকে শিকারের বন্দুকের মতো এঁটে যাবে, তাই না তাকিয়ে বলে, না কিছু বলিনি, চলো পুকুর থেকে অজু কইরা আসবে। এই বলে উঠে দাঁড়িয়ে লুঙ্গির গিট্টু একটু ফস হয়ে গেছিল। সঙ্গত কারণে গিট্টুটা ঠিক করতে করতে টর্চ লাইট নিতে যায় টেবিলের দিকে। নাঝা বিছানার কোণ থেকে নিজের হিজাবটা গায়ে জড়িয়ে উপরে ওড়না জড়িয়ে নেয়, নামাজের হিজাব পরে নিল। এখন নিশিবেলা বলতে গেলে আর এই সময় সাবধানে থাকতে হয়, তাই সতর্ক হয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল। ওড়না জড়িয়ে নিয়ে তরঙ্গিত পায়ে সামনে এক কদম ফেলে মুখ তুলে চঞ্চল চোখে তসরের চোখের দিকে তাকায়। যদিও ও ইচ্ছে করে তাকায়নি, এমনি এমনি পড়ে যায় চোখ। নাঝা দেখে তসির আগে থেকেই ওর দিকে চোখের পলক না ফেলে আনমনা চাহনি নিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে। আসলে নাঝা ওড়নাটা পড়ছিল সেটা দেখছিল। নাঝাকে নিজের দিকে তাকাতে দেখে ধ্যান থেকে এক ঝটকায় ফিরে এসে দ্বিধাগ্রস্ত মনোগতায় বলে ওঠে, হ চলো। চলো বলে আর এক পা দাঁড়িয়ে থাকে না, উচ্ছল হয়ে সামনের দিকে অগ্রসর হয়। নাঝাও ওর পেছনে পেছনে যায়। নিচে সে সদর দরজায় তালা খুলে তৌসির টর্চ জ্বালিয়ে নাঝাকে বলে, তুমি একটু খাড়াও, আমি দেখি কোনো চোর টোর আছে নাকি, লাইট মাইরা পরে বের হইবা। এই আদেশ দিয়ে সদর দরজা থেকে সামনে পা রেখে আশেপাশে লাইট মেরে ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। না, কেউ নেই, থাকার কথাও নয়। তৌসির জানে কেউ অত সাহস দেখাবে না, কিন্তু তাও একটু চেক করে নিল। ওর বউ এই নিশ্চয় রাতে বের হয়েছে বলে কথা। তৌসির ঘাড় ঘুরে পেছনে তাকিয়ে নাঝার দিকে তাকায়। যদিও অন্ধকারে ওকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অবয়ব চোখে আটকায়। তৌসির বলে, তালুকদারের মাইয়া, দোয়া দরুদ যা যা পারো তা পইরা পা রাখো বাইরে, না পড়লে মাগির পোলা জিনরা তোমার আবার দায়িত্ব ধরবো। এমন কথায় নাঝার ভিতরে মর্মন্তোদ ক্রোধের সঞ্চার হয়। তদুপরিও নাঝা কিছু বলে না, চুপচাপ আয়তুল কুরসি পরে বাড়ির বাইরে পা রাখে। সদর দরজাটা লাগিয়ে সামনে আগায়। তৌসির সামনে চরণ ফেলতে ফেলতে বলে ওঠে, তালুকদারের মাইয়া, তুমি বিলাসিতাটা একটু কমাও। আকস্মিক এমন কথায় নাঝার মনে মনে
তীব্রভাবে কৌপিন্য জমে। আর জমারই কথা, এমন লাইনহীন কথা শুনি কেউ কি ঠিক থাকে? নাজহা খানিকটা কঠিন বিষাদময় ধ্বনিতে বলে, আমি কি বিলাসিতা করেছি? এত বড় বড় কথা বলছেন। তৌসির ওর কথায় কিঞ্চিত হেসে পেছনে তাকিয়ে ওর দিকে এক পলক চোখ বোলায়, তারপর সামনে দৃষ্টি স্থির রেখে বলে, এই যে প্রতিদিন নয়া নয়া ড্রেস পরো, মানলাম নয়া বউ, এর লাইগা একটু একটু নতুন কাপড় পরবা, তাই বললা সব পইরা নিবা। এই বছরের জন্য 2টা না হলে 4টা ড্রেস বের করিও, বাকিগুলো রাখা দিও। অযথা ঘরে পরে নতুন কাপড় নষ্ট কইরা কি করবা? আমি এক ড্রেস মাসে 2 বার পরি না, আর আপনি বছরে 4টে বলছেন। দুঃখিত, অসম্ভব আমার পক্ষে। আহা, তুমি বুঝতেছো না গো কৈতরি। এই যে নয়া নয়া ড্রেস পরো, এগুলোর দাম এক একটা বাংলাদেশি টাকায় 6-7 হাজার। ফুফু চাচারা তো লন্ডন থাইকা আমদানি দিয়া দেয়, এর জন্য কদর বুঝতেছো না। একটু আয় করতে শিখো। আমি বিলাসিতা ত্যাগ করে আপনার মতো কিপটামি করতে পারবো না। তৌসিরের প্রখর রাগ হয়, শান্ত মেজাজে হঠাৎ তীব্র ক্রোধের বিস্ফোরণ ঘটে। সামনে আগাতে আগাতে অনমনীয় স্বরে নাজহার কথার বিপরীতে বলে, আম্বানির ঘরে খাম্বানি, আমার লগে ঘর করতে যদি হয় তাইলে আয় করতে শিখো, নয়তো বাপের বাড়ি সোজা দৌড়ো। বউ একটা কাপড় চাইলে মানুষ বউকে 10টা কিনে দেয়, আর আপনি ছি। আমি এলন মাস্কের ভাই বেলুন মাস্ক না যে বউ একটা কইলে 10টা কিনে দিমু। একটাও দিমু কিনা সন্দেহ আছে। ছি, কত ছোট লোক আপনি। এত কিপটামি করে কি হবে এই দুদিনের জীবনে? এত বিলাসিতা করে কি হবে এই 2 দিনের রজনীতে? নাজহার কথা বাড়ায় না। এতক্ষণে ওরা পুকুরে চলে এসেছে। নাজহা চুপচাপ নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। তৌসির আওয়াজ দিয়ে বলে, দেখো সাপ টাপ থাকতে পারে। এই বলে নিজেও নেমে যায়। নাজহা মিসওয়াক করে উজু করে নেয়। তৌসির আশেপাশে লাইট দিয়ে দেখে পানিতে মাছ চোখে পড়ে কিনা, কিন্তু না, বড় মাছ চোখে পড়ল না। নাজহা উজু শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, চলুন। তৌসির নাজহার কথায় ওর দিকে সরু চোখে চোখ নামিয়ে তাকিয়ে বলে, তুমি 5 মিনিট খাড়াও, আমি একটা ডুব দিয়া লই, ঘাইমা গেছি। নাজহা তো অলঙ্ঘনীয়ভাবে অবাক হয়। এই তিমির খাড়া নিষিদ্ধে তৌসির গোসল করবে? হে কেমন কথা! নাজহা অবাক হয়ে দাঁড়িয়ে রয়, তবে বলে না কেন করবেন, প্রয়োজন নেই করার। তৌসির ওর হাতে টর্চটা দিয়ে দোষিরি নেমে ঝাঁপ দেয় পুকুরে। নাজহা দোষিরি উপরে উঠে পানির দিকে লাইট নিক্ষেপ করে। তৌসির সত্রে ডুব দিয়ে ধীরে ধীরে উপরে আসতে আসতে বলে, যাকগে, একটু আরাম লাগবো। শাওয়া স্বপ্ন দেখা ঘাইমা গেছিলাম। নাজহা কথাটা শুনে তবে উত্তরে কিছু বলে না। ওর বেহায়া চোখ তয় আটকে গেছে তৌসিরের দিকে। ওর পরনে সাদা একটা সেন্ডু গেঞ্জি আর কালো লুঙ্গি। পানিতে ভেজার কারণে সাদা গেঞ্জিটা ভিজে ওর নিখুঁত পুরুষ মণ্ডিত শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শরীর দেখে মনে হচ্ছে এই কিপ্টে আর যাই করুক, জিম, কুস্তি, লড়াই এসব হয়তো করে। নাজহার চোখ আটকে রয় সুপার গ্লুর মতো তৌসিরের পানে। ওকে এক নজর দেখার কৌতূহলে ওর প্রশস্ত কাঁধ বেয়ে নেমে আসা বাহুতে শক্তির প্রবল উপস্থিতি। বুকের গঠন দেখেই মনে হচ্ছে জিম করে অভ্যস্ত। ভেজে গায়ে লেগে থাকা গেঞ্জির নিচে পেশির প্রত্যেকটা রেখা শৃঙ্খলা ভেসে উঠেছে। অ্যাপসগুলো স্পষ্ট, মনে হচ্ছে ইট গাঁথা দেয়ালের মতো এক একে সাজানো হয়েছে, বা কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। ফর্সা গায়ে পানি মুক্তার মতো ঝরছে। তৌসির নাজহার এই তাকানো লক্ষ্য করে বলে, কি তালো এমন তাকাও কেন? কেরাস টেরাস খাইলে নাকি? তৌসিরের কথায় নাজহা বাস্তবে আসে। দেখতে যতই সুন্দর হোক না কেন, কথাবার্তা আর আচরণ ইবলিশের মতো। ইবলিশও হয়তো এমন কথাবার্তা বলে না। নাজহা নিজের অবাধ্য দৃষ্টিকে সামলে নিয়ে পানির দিকে চোখ রেখে নাক মুখ কুচকে বলে, আপনার মতো মানুষের উপর এসব খাওয়া জায়েজ না। তৌসির নাজহার কথায় মুচকি হেসে গেঞ্জি খুলতে খুলতে বলে, মুখের ভাষা একটু খারাপ হইলেও আমি দেখতে মন্দ না, তাই লাইন একটু একটু মারতেই পারো। আমার লাইন মারার শখ ওঠেনি। শখ উঠবো কেমনে? করল্লার মতো তিতা যেমন। আপনার মতো তো আর কালো নই। তেতা হলে আমার তেতাই ভালো। কালা আর ধলার মাঝে পার্থক্য বুঝো বেটি, পরে কালা ধলা মারাইস।
আমি বুঝেই বলছি। তৌসির হাত বাড়িয়ে নাঝার হিজাবের উপর রাখা ওড়নাটা এক টানে নিয়ে নেয়। এমন আকস্মিক ঘটনায় নাঝা ভারী বিরক্ত হয়, দাঁত চেপে বলে, আপনি আমার ওড়না নিলেন কেন? তৌসির নাঝার ওড়নাটা ভেজা লুঙ্গির উপর প্যাঁচাতে প্যাঁচাতে বলে, এখন কি কাপড় ছাড়া ঘরে যাবো? তোমার ওড়না কোমরে পেঁচাইয়া তোমার সম্পদ জিনপরির কাছ থেকে লুকাইয়া যাইতে হইব না? তো আপনি আমার ওড়না কেন পরবেন? দিন বলছি ওড়না। তৌসির ভেজা লুঙ্গিটা খুলতে খুলতে পাশ ফিরে নাঝার মুখের দিকে তাকায়। চন্দ্রলোকিত নিশীতে ওর লাবণ্যময় মুখখানা লাবণের উৎকর্ষ মনে হচ্ছে। তৌসির কপাল কুঁচকে বলে, তো এখন তোমার নিয়ত কি? ওড়না তোমারে দিয়া লুঙ্গি ছাড়া ঘরে যাইতাম? ব্যাস, এমন কথা শুনে নাঝা চুপ হয়ে যায়। এই লোকের সাথে কথায় পারা ওর পক্ষে সম্ভব নয়। ছি, কি কথা কয় মাঝে মধ্যে। তৌসির নাঝার ওড়নাটা কোমরে শক্ত করে পেঁচিয়ে দোষেরে নামতে নামতে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।